অগ্নিকন্যা আশালতা দাশগুপ্ত সেন 1894 সালের 5ই ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা তৎকালীন নোয়াখালী জজ কোর্টের প্রথিতযশা আইনজীবী বলগামোহন দাশগুপ্ত, মা মানদা সুন্দরী দাশগুপ্ত। ছোট বয়স থেকেই পারিবারিক পরিসরে পেয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রামের প্রেরণা। তার মায়ের মা নবশশী দেবী ছিলেন স্বদেশী আন্দোলনের কর্মী। তিনি আশালতা দেবীর চেতনায় সাজাত্যবোধ ও সংগ্রামী চেতনার অগ্নিশিখা প্রজ্বালিত করে দিয়েছিলেন। এই অগ্নিশিখা ক্রমে বিকশিত হয়ে শৃঙ্খলা মুক্তি আন্দোলনে মধ্যাহ্ন সূর্যের তেজে পরিণত হয়। 1904 সাল বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনের দানা বাঁধতে শুরু করেছে দেশ জুড়ে। ততদিনে আশালতা 10-এর ঘরে পা দিয়েছেন। নিজের যতটুকু তাই নিয়ে এসে দাঁড়ালেন সংগ্রামের প্রাঙ্গণে। সেই বছরই মাসিক পত্রিকা অন্তপুর এ বঙ্গভঙ্গের বিরুদ্ধে ছোট্ট আশালতা দেবীর একটি জাতীয় ভাবমূলক কবিতা প্রকাশিত হয়। সেই কবিতা সুধী সমাজের দৃষ্টি আকর্ষণ করে। এই সাহিত্যানুরাগ তার জীবনে ক্রমে বিকশিত হয়। পরিণত বয়সে তিনি বাল্মীকির মূল রামায়ণ থেকে যুদ্ধকাণ্ডটি সংক্ষিপ্ত আকারে বাংলা কবিতায় অনুবাদ করে প্রকাশ করেন। 1905 সালের অক্টোবর মাস বাংলাকে ভাগ করার ঘৃণ্য চক্রান্তে ইংরেজ সরকার যখন তৎপর হয়ে ওঠে, তখন আশালতা দেবীর দিদিমা নবশশী দেবী সহ প্রমুখ মহিলাগণ মহিলা সমিতি, স্বদেশী ভাণ্ডার গড়ে তুলে স্বদেশী প্রচারে উদ্যোগী হন। সেই সময় নবশশী দেবী বিলাতি বর্জনের সংকল্পপত্র নাতনিকে দিয়ে স্বাক্ষর করিয়ে তাকে স্বদেশী ব্রতে দীক্ষিত করেন। গ্রামের মেয়ে বউদের স্বাক্ষর করার ভার নাতনি আশালতা দেবীকেই দেন। 11 বছরের মেয়েটি গ্রামের বাড়ি বাড়ি ঘুরে স্বাক্ষর করাতে থাকে। এই তার প্রথম দেশের কাজ। তার সাথে দিদিমার সান্নিধ্যে টডের রাজস্থান, শিখ যুদ্ধের ইতিহাস, গ্যারিবল্ডির জীবনী সহ নানান বই আত্মপ্রকাশ করতে থাকেন আশালতা দেবী। এসবের মাঝেই কখন যেন নিজের মানসলোকে স্বদেশের স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষার বীজ বোনা হয়ে যায়। কালের নিয়মে অল্প বয়সেই তিনি সংসার জীবনের বন্ধনে বাঁধা পড়েন। সংসার জীবন যাপনের কয়েক বছর পর 1916 সালে হঠাৎ আসা এক অন্ধকারের চাদরে ঢেকে দেয় আশালতা দেবীর ব্যক্তিগত জীবন। ওই বছর স্বামী সত্যরঞ্জন সেনের আকাল মৃত্যু আশালতাকে অথৈ সাগরে নিমজ্জিত করে। ততদিনে কোলে এসেছে একটি শিশুপুত্র। তবে তিনি তো বীরঙ্গনা, এই শোক তাকে আরও দৃঢ়চেতা করে। সালটা 1921। গান্ধীজির ডাকে অসহযোগ আন্দোলনের কল্লোলিত তরঙ্গে দেশের প্রায় সব প্রান্তই তখন আন্দোলিত। আশালতা দেবীও ছোটবেলায় দেখা স্বপ্নকে অভিপ্রায়ে ঝাঁপিয়ে পড়লেন স্বদেশী আন্দোলনে। সংকল্প করলেন মাতৃভূমির স্বাধীনতার পাশাপাশি তমসাচ্ছন্ন পরিবেশ থেকে উত্তরণ ঘটাবেন নারীদের। ঢাকার গেন্ডারিয়ার শ্বশুরমশাইয়ের সহযোগিতায় নিজেদের বাড়িতে মহিলাদের জন্য শিল্পাশ্রম নামে একটি গয়নাগার, তাঁতশিল্প বা কাপড় বোনার স্থান স্থাপন করেন। 1922 সালে তিনি ঢাকা জেলার মহিলা প্রতিনিধি হিসেবে গয়া কংগ্রেসে অংশগ্রহণ করেন। এই অংশগ্রহণের মধ্যে দিয়ে তার সঙ্গে কংগ্রেসের বন্ধন দৃঢ় হয়। দেশের মহিলাদের মধ্যে যাতে দেশাত্মবোধ জেগে ওঠে, সেই লক্ষ্যে তিনি 1924 সালে গেন্ডারিয়া মহিলা সমিতি গঠন করেন। এই সমিতির সদস্যরা নিজেরাই খদ্দরের বোঝা কাঁধে নিয়ে অনেক দূরে দূরে চলে যেতেন এবং ঘরে ঘরে গিয়ে খদ্দর বিক্রি ও প্রচার কাজ চালাতেন। এরপরে 1925 সালে আশালতা দেবী নিখিল ভারত কার্টুনি সংঘের সদস্য হন এবং ব্যাপকভাবে খদ্দর প্রচারে ব্রতী হন। 1927 সালে ঢাকায় মহিলা কর্মী তৈরির উদ্দেশ্যে তিনি কল্যাণকুটির আশ্রম স্থাপন করেন। 1929 সালে শর্মা গুপ্তার সহযোগিতায় গেন্ডিয়ারের জুরানে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে জুরান শিক্ষা মন্দির প্রতিষ্ঠা করেন। স্বপ্নের ফেরিওয়ালা আশালতা দেবী জুরান শিক্ষা মন্দিরের মধ্য দিয়ে সেখানকার পিছিয়ে পড়া শ্রেণীকে অনাগত সুখের স্বপ্ন দেখাতেন। তাদের মনে এই মহিষী নারী প্রতিষ্ঠা করতে পেরেছিলেন নিজেদের অধিকার বোধ। তার হাত ধরেই তারা স্বপ্ন দেখত সমাজে তারাও সমাদৃত হবে, সকল মানুষের ভালোবাসা পাবে। আশালতা সেন ছিলেন অসম্ভব সাহসী এবং বুদ্ধিমান। তার পরিচয় পাওয়া যায় কর্মকাণ্ডের ভিতরেই।
1930 সালের 22 মার্চ আইন অমান্য আন্দোলনকে জোরদার করার সংকল্পে শর্মা গুপ্তকে সঙ্গে নিয়ে তৈরি করলেন সত্যাগ্রহী সেবিকা দল। ওই বছরই 13 এপ্রিল নোয়াখালী থেকে বেআইনি লবণ জল তারা ঢাকায় নিয়ে এলেন। ঢাকায় বুড়িগঙ্গার তীরে করোনেশন পার্কে উনুন জ্বালিয়ে একটি মাটির পাত্রে লবণ জল জাল দিলেন। প্রতীকী এই আন্দোলন মুহূর্তে হাজার হাজার লোকের প্রবল উৎসাহে উচ্ছ্বসিত হয়ে উঠল। অনেক সত্যাগ্রহী গ্রেপ্তার হলেন। 1932 সালের জানুয়ারি মাস গান্ধীজির গ্রেপ্তারের পরই গেন্ডারিয়া মহিলা সমিতিকে বেআইনি ঘোষণা করা হয়। এই সময় কর্মীদের বাড়ি পুলিশ তালাবন্ধ করে রাখত। আশালতা দেবী সব ভয় উপেক্ষা করে 144 ধারা ভঙ্গ করে সভা সমিতি করতে শুরু করলেন। এই সময় আন্দোলনের তেজ আরও ঝাঁঝালো করতে এবং জনগণের মধ্যে স্বদেশ চেতনা উন্মেষের তাগিদে গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াতেন। দুপুরে বা সন্ধ্যায় আশ্রয় নিতেন সাধারণ কোনো এক বাড়িতে। দুপুরে খাওয়া ও রাতের বিশ্রাম ছাড়া তার ছিল প্রায় অবিরাম যাত্রা। 6 জানুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত ঢাকা জেলার 61টি গ্রাম ও শহরে ঘুরে আন্দোলন পরিচালনা করেছেন। এই সময় অসামান্য বক্তৃতার গুণে আশালতা দেবীর গ্রামের চৌকিদারদেরও মন জয় করেন। তিনি তখন দৈনিক 4-5টি গ্রামে ঘুরে বক্তৃতা দিতেন। গ্রামের সরকারি চৌকিদাররা মন দিয়ে কিছুক্ষণ তার বক্তৃতা শুনত, তারপর ধীরে সুস্থে উঠে থানায় গিয়ে এমন সংবাদ দিত যে থানার লোক আসার আগে সবার কাজ শেষ হয়ে যেত। 1932 সালে 7 মার্চ গ্রেপ্তার হন এবং 2টি মামলায় শাস্তিভোগের পর 1933 সালে সেপ্টেম্বর মাসে মুক্তি লাভ করেন। এই সময় থেকে কয়েক বছর তিনি ঢাকা জেলার কংগ্রেসের সহসভানেত্রী ছিলেন। এর কিছুকাল পরে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউয়ে উত্তাল হয়ে ওঠে কাশ্মীর থেকে কন্যাকুমারী। এই সময় ঢাকার তালতলা অঞ্চলে পুলিশের গুলিতে নিহত তরুণ যুবকদের জন্য আহুত এক শোকসভায় আবার গ্রেপ্তার হন। 8 মাসের কারাদণ্ড ভোগের পর ঢাকা জেল থেকে মুক্তি পান। কারামুক্তির পর নিজেকে উজাড় করে দেন আর্তের সেবায়। ছুটে বেড়ান একের পর এক দুর্ভিক্ষ কবলিত গ্রামে। 1946 সাল সাম্প্রদায়িকতার বিষবাষ্প একটু একটু করে গ্রাস করতে থাকে নোয়াখালীকে। অকুতভয় আশালতা বিক্রমপুর সহ নানান অঞ্চল ঘুরে জাতিসত্তার ঊর্ধ্বে উঠে ঐক্য ও শান্তি স্থাপনের প্রচেষ্টায় নিজেকে নিযুক্ত করেন। নানান নির্যাতন, শাসকের রক্তচক্ষু কোনো কিছুই তাকে দমাতে পারেনি। স্বজাতি, সমাজ ও স্বদেশ কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন। নানান ঝড়ঝাপটা সামলে ততদিনে কাঙ্ক্ষিত স্বাধীনতা এসেছে, তাও দ্বিখণ্ডিত। তিনি কিন্তু নিজেকে গুটিয়ে নেননি। সামলেছেন আইনসভার সদস্য পদ, পাশাপাশি সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডও চালিয়ে যান। 1965 সালে তিনি দিল্লিতে বসবাসকারী তার ছেলে সমররঞ্জন সেনের কাছে চলে আসেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তিনি সে দেশের জনগণকে নানাভাবে সাহায্য করেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কয়েকটি গানও রচনা করেন। 1986 সালের 13 ফেব্রুয়ারি অগ্নিকন্যা আশালতা সেন দিল্লিতে তার পুত্রের বাসভবনে ইহলোক ত্যাগ করেন। অগ্নিযুদ্ধের দীপ্ত পদাতিক হিসেবে এই তেজদীপ্ত মহিয়সী নারী ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অমর হয়ে থাকবেন। নমস্কার, আজ এই পর্যন্তই, দেখা পরবর্তী উপস্থাপনায়।